দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের অঙ্ক নিয়ে এর আগে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং সেই সব ভিডিওগুলো আমি প্লে লিস্টে দিয়ে দিয়েছি। প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। আর যারা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব গোলক বলতে কি বোঝায়। তোমরা নিশ্চয়ই সকলে হাত পাখা দেখেছো এবং হাত পাখাতে একটা অর্ধবৃত্তাকার চাকতির সঙ্গে একটা কাঠি আটকানো থাকে। এখন যদি আমরা এই কাঠিটাকে কেন্দ্র করে এই অর্ধবৃত্তাকার চাকতিটা ঘোরাই তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো অনেকটা বলের মতো একটা ঘনবস্তু তৈরি হচ্ছে। তাহলে এই যে অনেকটা বলের মতো একটা ঘনবস্তু তৈরি হচ্ছে, এটাকে আমরা কি বলবো? অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসকে অক্ষ ধরে চাকতিটা ঘোরালে বলের মতো দেখতে যে ঘনবস্তু আমরা দেখতে পাই সেটাই হচ্ছে গোলক। অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসকে অক্ষ করে অর্ধবৃত্তাকার চাকতির এই ব্যাসকে অক্ষ করে যদি আমরা এই চাকতিটাকে ঘোরাই তাহলে দেখব অনেকটা বলের মতো একটা ঘনবস্তু তৈরি হচ্ছে। তাকেই আমরা বলবো গোলক। তাহলে গোলক কাকে বলে? ব্যাসকে অক্ষ ধরে কোনো অর্ধবৃত্তকে তার চারদিকে ঘোরালে যে ঘনবস্তু তৈরি হয় তাকেই বলে গোলক। তাহলে গোলক হলো এমন একটা ঘনবস্তু যা একটা মাত্র বক্রতল দিয়ে তৈরি। তাহলে গোলকের একটা তল এবং তলটা হলো বক্রতল। এবারে গোলকের কেন্দ্র বলতে আমরা কি বুঝবো? এর কেন্দ্র হলো গোলকের অভ্যন্তরে অবস্থিত এমন একটা নির্দিষ্ট বিন্দু যা থেকে গোলকের উপরিতলে অবস্থিত যে কোনো বিন্দুর দূরত্ব সমান। গোলকের কেন্দ্র ও হলো গোলকের ভেতরে থাকা এমন একটা নির্দিষ্ট বিন্দু যা থেকে গোলকের উপরিতলে অবস্থিত যে কোনো বিন্দুর দূরত্ব সমান। তাহলে আমরা যদি এখানে একটা বিন্দু নেই, এই ওপির দূরত্ব, এখানে যদি একটা বিন্দু নেই ওএস এর দূরত্ব, এখানে যদি একটা বিন্দু নেই ওআর এর দূরত্ব, এগুলো সব সমান। গোলকের ব্যাসার্ধ হলো ওএস বা ওপি বা ওআর। তাহলে গোলকের কেন্দ্র এবং গোলকের ব্যাসার্ধ বলতে কি বোঝায় সেটা আমরা এখন বুঝে গেলাম। এখন যদি আমরা আমাদের চারপাশে কয়েকটা গোলক আকারের ঘনবস্তু খুঁজে দেখি তাহলে আমরা দেখতে পাবো 1 নম্বর হলো ফুটবল, 2 নম্বর হলো ক্রিকেট খেলার বল, 3 নম্বর হলো খেলার মার্বেল, 4 নম্বর ভূগোল পড়ার সময় যে গ্লোব ব্যবহার করা হয় সেই গ্লোব, 5 নম্বর হলো স্কুলের শটপাট খেলার যে লোহার নিরেট বলটা ব্যবহার করা হয় সেটা, ইত্যাদি। এগুলো সব হলো গোলক আকারের ঘনবস্তুর উদাহরণ। এখন আমরা জেনে গেলাম গোলক বলতে কি বোঝায়, গোলক দেখতে কিরকম হয়, গোলকের কেন্দ্র হলো ও, গোলকের ব্যাসার্ধ হলো ওএস, ও হলো গোলকের কেন্দ্র, ওএস হলো গোলকের ব্যাসার্ধ, আর এইগুলো হলো গোলক আকারের ঘনবস্তুর উদাহরণ। আমরা যখন গোলক সংক্রান্ত অঙ্কের সমাধান করার চেষ্টা করব তখন আমরা গোলকের ছবিটা আঁকবো এইভাবে। এই হলো গোলক,
এইটা হলো কেন্দ্র, এটা হলো ব্যাসার্ধ। তাহলে ও, এটার নাম দিলাম এ, ও হলো কেন্দ্র, ও এ হলো ব্যাসার্ধ। এখন গোলক সংক্রান্ত অঙ্কের সমাধানের আগে যে সব সূত্রের প্রয়োজন হয় তার কিছু সূত্র আমরা এবারে দেখে নেবার চেষ্টা করি। যদি গোলকের ব্যাসার্ধ আর একক হয় তবে 1 নম্বর সূত্র হলো গোলকের ব্যাস সমান 2r একক। নম্বর সূত্র হলো গোলকের বক্রতল বা সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4πr² বর্গ একক। 3 নম্বর সূত্র হলো গোলকের আয়তন বা ঘনফল সমান 4/3πr³ ঘন একক। গোলক সংক্রান্ত অঙ্কের সমাধানের আগে আমাদের এই সূত্রগুলো সব মুখস্থ করে নিতে হবে। এবারে আমরা বোঝার চেষ্টা করব অর্ধগোলক বলতে কি বোঝায়। আমরা একটু আগেই জেনেছি যে গোলক বলতে কি বোঝায়। অর্ধগোলক হলো গোলকের অর্ধ অংশ, অর্থাৎ অর্ধগোলকের ছবিটা হবে এই রকম অথবা এই রকম। অর্ধগোলক মানে হলো গোলকের অর্ধ অংশ, অর্ধগোলকের ছবিটা হয় এই রকম। যে ফুটবল, এটা হলো গোলকের উদাহরণ, এটা হলো ফাঁপা গোলক। আবার এই যে শর্টপাট খেলার বল, এটা হলো নিরেট গোলক। ফুটবল এটা যেমন ফাঁপা গোলক, তাহলে অর্ধগোলকও ফাঁপা হতে পারে। আবার যদি আমরা একটা নিরেট লোহার বলকে অর্ধেক করি, তাহলে আমরা যে ছবিটা পাবো সেটা হবে নিরেট অর্ধগোলক। এখন নিরেট অর্ধগোলকের দুটো তল আমরা দেখছি, যার মধ্যে একটা হলো বৃত্তাকার সমতল অর্থাৎ এটা, আর একটা হলো অর্ধগোলাকার বক্রতল এইটা। ফলে একটা নিরেট অর্ধগোলকের দুটো তল থাকবে, একটা হবে বৃত্তাকার সমতল আর একটা হবে অর্ধগোলাকার বক্রতল। তাহলে অর্ধগোলক সংক্রান্ত অঙ্কের সমাধানের জন্য আমাদের যে সব সূত্রের প্রয়োজন হয়, এবার সেই সূত্রগুলো একবার দেখে নেবার চেষ্টা করি। যদি একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক হয় তবে নম্বর নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু গোলকের বক্রতলের ক্ষেত্রফল। হাফ ইন্টু গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 4πr² বর্গ একক। এখান থেকে আমরা লিখতে পারি 4 আর 2 কেটে গিয়ে হলো 2, 2πr² বর্গ একক। নম্বর সূত্র হলো নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল
সমান পাই আর স্কোয়ার বর্গ একক। নম্বর হলো নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমতলের ক্ষেত্রফল প্লাস বক্রতলের ক্ষেত্রফল। সমতলের ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার আর বক্রতলের ক্ষেত্রফল হলো 2 পাই আর স্কোয়ার, অর্থাৎ পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর স্কোয়ার বর্গ একক সমান 3 পাই আর স্কোয়ার বর্গ একক। সূত্র হলো নিরেট অর্ধগোলকের আয়তন বা ঘনফল সমান গোলকের আয়তনের অর্ধেক, তাহলে হাফ ইন্টু গোলকের আয়তন। গোলকের আয়তন হলো 4/3 পাই আর কিউব, তাহলে এর অর্ধেক হবে, অর্থাৎ হাফ ইন্টু 4/3 পাই আর কিউব, এটা হবে ঘন একক। 2 আর 4 কেটে গিয়ে ওপরে হবে 2, তাহলে ওপরে লিখবো 2, নিচে হবে 3, 2 এর 3 পাই আর কিউব ঘন একক। অঙ্কের সমাধানের আগে আমাদের গোলক এবং অর্ধগোলকের সব সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করে নিয়ে অঙ্কের সমাধানের চেষ্টা করতে হবে। এবারে কোষে দেখি 12 অঙ্কগুলোর সমাধান কিভাবে করা যায় সেটা বোঝার চেষ্টা করি। প্রথমে কোষে দেখি 12 এই একের অঙ্কটা পড়ে দেখি প্রশ্নটাতে কি বলছে। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার এখানে দেওয়া আছে, আমাদের গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত সেটা নির্ণয় করতে হবে। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র আছে। গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য জানা থাকলে আমরা সূত্রের সাহায্যে সহজেই গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। তাহলে দেখা যাক এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায়। গোলকের ব্যাসার্ধ সমান 10.5 সেন্টিমিটার, সুতরাং গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার মানে 10.5 স্কোয়ার বর্গ সেন্টিমিটার। 4 পাই মানে 22/7, 10.5 গুণ 10.5 বর্গ সেন্টিমিটার। এরপরে আমরা লিখব 4 ইন্টু 22/7, দশমিকটা তুলে দেই, 105/10 গুণ 105/10। 5 দিয়ে কাটি 2, এটা হলো 21, 2 এটা হলো 21, 2 4 এটা হলো 2, 2 2 কেটে গেল। এরপরে 7 আর 21 কাটলে হয় 3, 3 21 হলো 63, 63কে 22 দিয়ে গুণ করি, 3 2 6, 6 2 12, 3 2 6, 6 2 12, 6 8 3 1, 1386 বর্গ সেন্টিমিটার। গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হলো 1386 বর্গ সেন্টিমিটার। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। 2 এর অঙ্কটা বলছে একটি চামড়ার বল তৈরি করতে
প্রতি বর্গ সেন্টিমিটার 17 টাকা 50 পয়সা হিসাবে 431 টাকা 20 পয়সা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এখানে বলটার ব্যাসের দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে। আর দেওয়া আছে কি, প্রতি বর্গ সেন্টিমিটার 17 টাকা 50 পয়সা হিসেবে মোট এত টাকা লেগেছে। একটা গোলক আকারের চামড়ার বল তৈরি করতে কতটা পরিমাণ চামড়া লেগেছে সেটা আমরা কিভাবে নির্ণয় করি না, গোলক আকারের চামড়ার বলের ব্যাসার্ধ যদি আমাদের জানা থাকে তাহলে আমরা সেই গোলক আকারের চামড়ার বলের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করলেই বলে কতটা চামড়া আছে সেটা পেয়ে যায়। এখানে প্রশ্ন থেকে আমরা দেখছি যে 17 টাকা 50 পয়সা খরচ হয় 1 বর্গ সেন্টিমিটার চামড়া থাকলে। 131 টাকা 20 পয়সা খরচ হয় কত বর্গ সেন্টিমিটার চামড়া থাকলে সেটা আমরা ঐকিক নিয়মের সাহায্যে সহজেই নির্ণয় করতে পারবো। এবং একটা চামড়ার বলে কতটা পরিমাণ চামড়া আছে সেটা যদি আমরা বার করে ফেলি তাহলেই আমরা ওই গোলাকার বলের সমগ্র তলের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তারপরে সমগ্র তলের ক্ষেত্রফলটা হয়ে যাবে জানা, বলটার ব্যাসের দৈর্ঘ্য আমাদের তারপরে নির্ণয় করতে হবে। দেখা যাক এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায়। আমরা এইভাবে লিখব, 17 টাকা 50 পয়সা খরচ হয় 1 বর্গ সেন্টিমিটার চামড়া থাকলে। তাহলে 1 টাকা খরচ হয় 1 বাই এত বর্গ সেন্টিমিটার চামড়া থাকলে 431 টাকা 20 পয়সা খরচ হয় এত বর্গ সেন্টিমিটার চামড়া থাকলে। শেষ থেকে 2 ঘর আগে দশমিক, শেষ থেকে 2 ঘর আগে দশমিক, তাহলে দুটো দশমিককে আমরা তুলে দেব। শেষ থেকে 0 দুটো আমরা কেটে দেব। 4312 বাই 175 এত বর্গ সেন্টিমিটার চামড়া থাকলে আমরা পেয়ে গেলাম ওই বলটাতে কত বর্গ সেন্টিমিটার চামড়া আছে। তাহলে এটাই হলো ওই বলটার সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এখন আমাদের বলটার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে আমরা এইভাবে লিখব, মনে করি বলটির ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার। সুতরাং বলটির সমগ্র তলের বা বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার। 4 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার বর্গ সেমি। বলটার সমগ্র তলের ক্ষেত্রফল হলো 4 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার বর্গ সেমি। আবার বলটার সমগ্র তলের ক্ষেত্রফল হলো 4312 বাই 175। তাহলে এই দুটো হবে সমান। আমরা লিখব প্রশ্নানুসারে 4 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার সমান 4312 বাই 175, বা আর স্কোয়ার সমান 4312 বাই 175। 22/7টা এখানে হবে 7/22 আর 4টা এখানে এসে হবে 1/4। এবারে কাটাকাটি করব। 11 2 22, 3 11 33, 10 9 11 99, 2 11 2 22, 19 2 38, 6 2 12, 2 2 4, 9 2 18, 8 2 16। এরপরে 7 দিয়ে 175কে ভাগ করলে হয় 7 2 14, 3 5 7 35, আর 2 দিয়ে 98কে ভাগ করলে হয় 49। তাহলে এখান থেকে পেলাম আর স্কোয়ার সমান 49 ভাগ 25, বা আর সমান
49/25 বর্গমূল করব, তাহলে r সমান 7/5 অর্থাৎ 5 দিয়ে 7কে ভাগ করলে 5 একে 5, 2.045 20। তাহলে লিখব r সমান 1.4। আর আমরা ধরেছিলাম ব্যাসার্ধকে, তো লিখে দিই বলটির ব্যাসার্ধ সমান, তাহলে বলটার ব্যাসার্ধ হলো 1.4 সেন্টিমিটার। আমাদের বলটার ব্যাস কত সেটা জানতে চেয়েছে, তাহলে আমরা লিখব সুতরাং বলটির ব্যাস, ব্যাসার্ধের দ্বিগুণ হয় ব্যাস, তাহলে 2 গুণ 1.4 সেন্টিমিটার, 4 2 8, 2 1 2, 2.8 সেন্টিমিটার। তাহলে বলটার ব্যাস হলো 2.8 সেন্টিমিটার। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। 3 অঙ্কটাতে বলছে স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে বলটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে হিসাব করে লিখি। স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটা ব্যবহার করা হয় সেটা হলো একটা নিরেট লোহার বল। তাহলে এখানে নিরেট লোহার বলের ব্যাসের দৈর্ঘ্যটা দেওয়া আছে, নিরেট বলটাতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। নিরেট বলে কত ঘন সেন্টিমিটার লোহা আছে সেটা আমরা নিরেট গোলকাকার বলটার আয়তন নির্ণয় করলেই পেয়ে যাব। তাহলে এখানে আমাদের নিরেট লোহার গোলকাকার বলটার আয়তন নির্ণয় করতে হবে। তো দেখা যাক এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায়। নিরেট লোহার বলের ব্যাস সমান 7 সেন্টিমিটার, সুতরাং নিরেট লোহার, এখানে লিখে দিই নিরেট লোহার গোলকাকার বলের ব্যাস 7 সেন্টিমিটার, সুতরাং নিরেট লোহার গোলকাকার বলের ব্যাসার্ধ সমান 7/2 সেন্টিমিটার, সুতরাং নিরেট লোহার গোলকাকার বলের আয়তন 4/3 পাই ইন্টু r³ এখানে r হলো 7/2, তাহলে 7/2 হোল কিউব ঘন সেন্টিমিটার। 4/3 ইন্টু 22/7 ইন্টু 7/2 ইন্টু 7/2 ইন্টু 7/2 ঘন সেন্টিমিটার। 7 7 কেটে গেল, 2 11 22, 2 2 4, 2 2 কেটে গেল, 11 7 77, 77কে 7 দিয়ে গুণ করতে হবে, 7 7 49, 9 হাতে 4, 49 আর 4 53। তাই এখানে লিখব 539/3 ঘন সেন্টিমিটার। তাহলে 539কে 3 দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে 539কে ভাগ করলে আমরা পাচ্ছি 3 একে 3, 2 23, 3 7 21, 2 29, 3 9 27, 2 অর্থাৎ 179/2। তাহলে আমরা লিখব 179/2 ঘন সেন্টিমিটার। উত্তরটা লিখে দেব। সুতরাং বলটিতে লোহা আছে 179/2 ঘন সেন্টিমিটার। নিশ্চয়ই বোঝা গেল এই ধরনের অঙ্কের সমাধান কিভাবে করতে হয়।
আজ আমরা কষে দেখি 12-র এই 1-এর 2-এর এবং 3-এর অঙ্কের সমাধান কিভাবে করা যায় তা বুঝে শেখার চেষ্টা করলাম। এর পরের ভিডিওতে আমি এই ধরনের আরও কিছু অঙ্কের সমাধান কিভাবে করা যায় তা সহজ করে বোঝানোর চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই থাক। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না।